পঞ্চগড়ের তেঁতুলিয়া স্বাধীনতার মুক্তা অঞ্চল। মুক্তা অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শুনব জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মুখে মুখে। ধারাপর্ব 1। আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইয়াসিন আলী মণ্ডল, সভাপতি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল 1 আগস্ট 1956 সালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা ধুবুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আলী এবং মাতার নাম মরহুম আলেকজান। তারা পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিলেন। তিনি 7 বছর বয়সে মাকে হারিয়ে দাদা দাদি ও নানির কাছে বড় হয়ে ওঠেন। তিনি স্বাধীনতার আগে থেকেই ছাত্রলীগের রাজনীতিকে ভালোবাসতেন। ছাত্র থাকা অবস্থায় বঙ্গবন্ধুর বিভিন্ন জেলার মিটিং সহ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন ও সমাবেশের কথা শুনেছেন। তিনি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনে স্বাধীনতা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণের জন্য ভারতে চলে যান। আজ শুনব এই মুক্তিযোদ্ধার মুখে সেই স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা এবং তার চাওয়া পাওয়ার কথা। আমি স্বাধীনতার আগের থেকেই ছাত্র রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। ছাত্র রাজনীতিকে আমি অত্যন্ত ভালোবাসতাম এবং ছাত্র রাজনীতি থেকে আমি তৃণমূল থেকে উঠে এসেছি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে ছাত্রজীবন থেকেই আমার ইচ্ছা, আমি পরাধীন থাকার আমার ইচ্ছা, পরাধীনতা আমার ভালো লাগে নাই। চাকরি করা বা অন্য কোনো কিছু করা, কারো অধীনে থাকাটা আমার কাছে খুবই একটা বিরক্ত লাগছে। আমি সবসময় স্বাধীন এবং স্বাধীনচেতা মানুষ হিসাবে থাকতে চাচ্ছি। তো পাকিস্তান আমল থেকেই ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতির পরেই আমরা যখন দেখলাম যে দেশে আন্দোলন শুরু হয়ে গেছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন জেলায় জেলায় মিটিং করতেছে। আমি শুনেছি জামালপুরে বঙ্গবন্ধু মিটিং করেছে, আমি দেখেছি বঙ্গবন্ধু টাঙ্গাইল জনসভা করেছে। এইটা আমার দেখা এবং আমি ছাত্রজীবন থেকেই এই কাজগুলো করে আসছি। তারপরে আমি যখন সম্পূর্ণভাবে ছাত্রলীগ থেকে আমি অগ্রসর হওয়া শুরু করলাম, তখনই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বাজনা বেজে উঠল। 7ই মার্চের ভাষণ, যেদিন বঙ্গবন্ধু 7ই মার্চের রেসকোর্স ময়দানে ভাষণ দেন, আমার সৌভাগ্য হয়েছে আমি তখন ভুয়াপুর স্কুলের ছাত্র। তো সেই ভুয়াপুর কলেজের ছাত্র, তো সেই স্কুলের সেই সময়েই আমি চিন্তা করেছিলাম যে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু যে কথাগুলো বলেছেন 7ই মার্চের ভাষণে, সেই কথাগুলো আমার কাছে খুবই গুরুত্ব সহকারে আমার কাছে ভালো লাগছিল। আমি বঙ্গবন্ধুর কথাগুলো শুনে বঙ্গবন্ধুর সেই আদর্শগুলো, বঙ্গবন্ধুর 7ই মার্চের যে 19 মিনিটের ভাষণ, এই ভাষণে যে দিক নির্দেশনা বঙ্গবন্ধু যা দিয়েছিল, তিনি বলেছিলেন যে আমাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি না হবে, বাঙালির মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন থাকবে। তিনি 7ই মার্চের ভাষণে বলেছিলেন আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমরা প্রস্তুত থাকব। এবং তিনি বলেছিলেন যে আমরা যখন আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা পৌঁছব, না পৌঁছা পর্যন্ত
অর্থাৎ এক কথায় যে তাদেরকে পরাজিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর সেই কথাগুলাই আমি তার কথা অনুপ্রেরণা হই এবং তার কথাগুলো আমার কাছে খুবই মানে ভালো লাগে। এমন ভালো লাগে যে আমার স্বাধীনতাকে আমি কিভাবে পাবো, আমার দেশ কিভাবে স্বাধীন হবে। এই পরাধীনতাটা পাকিস্তান আমলে আমি দেখেছি যে রেলে আমি যখন গেছি ঢাকায় গেছি, তখন আমি দেখেছি যে রেলের মধ্যে আমাদের দাঁড়ায় থাকতে হয়েছে। পাকিস্তানি লোকজন তারা রেলের সিটে বসে আছে, সে রেলিংয়ের উপরে শুয়ে থাকে, আমাদের দাঁড়ানো জায়গা থাকে না। এই বৈষম্যগুলা দেখেই আমার কাছে এমন একটা মনে হচ্ছে যে বঙ্গবন্ধু যেভাবে আন্দোলন ডাক দিয়েছে, এই আন্দোলনের সাথে আমি যুক্ত হয়ে যাব এবং তার পাশাপাশি আমি কাজ করার জন্য চেষ্টা করব। এভাবেই পরে আমরা পাঁচজন একত্র হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম, 7ই মার্চের ভাষণ শুনে আইসা সিদ্ধান্ত নিলাম যে বঙ্গবন্ধু তো বললো তোমাদের যার যা কিছু তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। এবং ভারতে যাওয়ার জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের তো প্রশিক্ষণ দিতে হবে। ভারতে যাওয়ার জন্য চিন্তা করলাম আমাদের প্রশিক্ষণ দিতে হবে। সেই প্রশিক্ষণের জন্য আমরা কোথায় কিভাবে যাব। তখন তো আর সেই যে জায়গায় আমার জন্মস্থান সেখানে তো সীমান্ত এলাকা ছিল না। সেই আমরা কামালপুর বর্ডার হইয়া আমাদের মানকারসর হইয়া মহেন্দ্রগঞ্জ হইয়া ঢালুতুরাতে আমাদের প্রশিক্ষণে যেতে হবে। এটা আমরা মানুষের কাছে শুনলাম। শোনার পরে বেশ কয়েকদিন আমরা সীমান্ত এলাকায় অবস্থান করলাম। অবস্থান করার পরে মুক্তিযোদ্ধা সীমান্ত এলাকা থেকে অবস্থান করার পরে আমরা ভারতে প্রবেশ করলাম। প্রবেশ করে প্রথমে আমরা মানকারসর, তারপরে মহেন্দ্রগঞ্জ, তারপরে সেখান থেকে ঢালুতুরা ওই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আমাদেরকে নিয়ে যায়। সেখানে প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ শেষ হলে আমার কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল এখনও বর্তমান বেঁচে আছেন তিনি, এবং আমার সেকশন কমান্ডার বাদশা ভাই সেও বেঁচে আছেন। তাদের সাথে আমরা আমাদের দেশের শত্রু যারা পাঞ্জাবি বিহারি, তাদের সাথে আমাদের শক্তি সাহস সঞ্চয় যতটুকু ছিল তা নিয়ে আমরা যুদ্ধ করেছি। এদেশকে স্বাধীন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। এদের স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা এই যুদ্ধ থেকে মৃত্যুবরণ করব, তবু কারো কাছে পরাজয় করব না এবং আত্মসমর্পণ করব না। আমরা যখন আমার একটা স্মরণীয় ঘটনা, আমি যখন ইন্ডিয়াতে চলে গেলাম, ইন্ডিয়া থেকে প্রশিক্ষণটা শেষ করে আসলাম, সেই স্মরণীয় ঘটনাটা হলো বাগুনটালি মাঝবাড়ি। সেখানে একটা প্রচণ্ড যুদ্ধ হলো। সেই যুদ্ধে আমাদের কোম্পানি বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তখন আমরা আবার সেই থেকে ভারতে চলে গেলাম। ভারতে চলে যাই আবার তারপরে সেই আমাদের কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গাল সহ আমরা আবার বাংলাদেশে ফিরে আসলাম। ফিরে এসে তুমুল যুদ্ধের সাথে অংশগ্রহণ করলাম। সবচেয়ে বড় সেটা হলো আমাদের যে সিরাজনগর একটা জায়গা আছে, সেখানে একটা জাহাজ, বিশাল একটা জাহাজ, অস্ত্রভর্তি, কত রকমের যে অস্ত্রপাতি সেখানে ছিল। এই জাহাজটির সারং ছিল বাঙালি। সেই বাঙালি সারং জাহাজটি শুকনো নদীর মধ্যে উঠায় দেওয়ার কারণে সেই জাহাজটি সেখানে থেকে আর তারা নিতে পারে না। সেই জাহাজের অস্ত্রগুলো, সেই জাহাজের যে গোলা বারুদগুলো আগুন ধরায় দেওয়ার পরে যেভাবে মানে ফায়ার হওয়া শুরু করলো, তাতে মানুষ আতঙ্ক হয়ে গেছিলো। সেখানে আমরা আমাদের মানে সাধ্য শক্তি মতে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে সেই জায়গাটা আমরা পাহারা দিয়ে রক্ষা করছিলাম। গ্রহণ করি তখন আমার মা মারা যায় 7 বছর বয়সে। আমাকে লালন পালন করে আমার নানি, আমার বাবা, আমার দাদা, আমার দাদি। তাদের কাছে আমি বলে যাই নাই। আমি শুধু দাদিকে বলেছিলাম যে আমি কোথাও যাচ্ছি। তো দাদি বলেছিল কোথায় যাবা, বলে ঠিকানা নাই। এ পর্যন্তই আমার দাদি জানে। 7 দিন হওয়ার পরে আমার দাদিকে আমি হিসাব পেলাম। দাদি বললো যে তুই যে গেলি আমার কাছে কিছু বলে গেলি না, খালি বলি যে আমি কোথায় যাচ্ছি। দাদা বললো যে তুমি যে গেলা আমাদের কাছে কিছু বলে রাস না, তুমি যে মরে গেলে তোমরা দোয়া করতা। এইভাবে যখন আমরা মুক্তিযুদ্ধতে চলে যাই, তারপরে প্রশিক্ষণ দেওয়ার পরে দেশে আসি। দেশে আসার পরে আমি একটি বার শুধু আমার দাদিকে দেখার জন্য আসছিলাম, দেখে গিয়েছিলাম। তারপরে তো যুদ্ধ চলতে ডিসেম্বরে 16ই ডিসেম্বরে বিজয় লাভ করলাম।
মূলধারা রাজনীতিতে আমি যুক্ত হইলাম 76 সালে। 76 বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এখানে আরেকটা ঘটনা আছে। আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমার বাবা বলল যে তোমরা যে এখন রাত্রে বললো বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পরদিন সকালে বললো তোমরা যে বাড়িতে বসে রইলা তোমাদেরকে যদি পায় এখন কিন্তু ওরা সব মেরে ফেলবে। তখন আমি বাবাকে বললাম যে আমি কোথায় যাব, আমি তো কোথাও চিনি না। বাবা তখন বললো যে আমি একটা ঠিকানা লিখে দিই, এই ঠিকানায় তুমি চলে যাও। পরে আমি এসে এখানে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে যাদের কাছে আমি আশ্রয় নিলাম তাদের বাড়িতে আমি মানে ডে লেবার এবং বছরের লেবার হিসাবে আমি সেখানে কর্ম করে মানুষের কাছে পরিচয় যেন না হয়, পরিচয় না জেনে এইভাবে মানে দিন কাটান শুরু করলাম। তারপরে একদিন আমার সাথে জব্বার ভাইয়ের দেখা হলো, হৈবর ভাইয়ের দেখা হলো তাদের সাথে কথা বললাম। তারা বললো যে তুমি আমাদের কাছে আসো। তো সেটা হলো 78 সালে। সেখানে তারপরে এই জব্বার ভাইয়ের সাথে আমি একদিন পঞ্চগড়ে গেলাম। সিরাজুল ভাইয়ের সাথে দেখা হলো। সিরাজুল ভাইয়ের সাথে জব্বার ভাই পরিচয় করাই দিল যে এই ছেলেটি তো খুব সাহসী এবং মুক্তিযোদ্ধা। তো সিরাজুল ভাই বললো যে তুমি আমার ময়দান দিঘিতে আসো একদিন। পরে আমি একদিন সময় নিয়ে ময়দান দিঘি সিরাজুল ভাইয়ের সাথে দেখা করলাম। দেখা করলে সে বললো যে সে আমাকে অনেক প্রশ্ন করলো, করে বললো যে ঠিক আছে তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে সবসময় থাকবা, তোমার রাজনীতির উপরে আর তোমার মনোভাব, তোমার একটা দেশাত্মবোধ তোমার মধ্যে আছে। তো সেই থেকেই সিরাজুল ইসলাম আমাকে যে এত ভালোবাসতো, কেন ভালোবাসতো সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। এই আমার রাজনৈতিক এখানে সবচাইতে যে যারা কাছের তারা হলেন মরহুম আব্দুল জব্বার, মরহুম কাজী হুবুর রহমান, বাংলা মান্দার খোরশেদ চেয়ারম্যান, ভজনপুরের খাদেম ভাই, আরও অনেকেই আছেন, তাতে অনেক নাম আছেন। তার মধ্যে মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এরাই হলো আমার রাজনৈতিক সবচাইতে বেশি কাছের লোক। তাদের অনুপ্রেরণা এবং তাদের যে রাজনৈতিক মানে শিক্ষা, রাজনৈতিক গুরু হিসাবে আমি মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং আব্দুল জব্বারকে মনে করলাম। তৃণমূল পর্যায়ের কর্মী, আমি দীর্ঘদিন যাবৎ এই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের দুঃখের দিনে, সুখের দিনে, যেদিন কেউ ছিল না সেদিন আমি আব্দুল জব্বার এবং হৈবর কাজী তেঁতুলিয়াতে আমরা আওয়ামী লীগটাকে সুসংগঠিত করেছিলাম। পাশাপাশি ছিল বাংলা মান্দার খোরশেদ চেয়ারম্যান এবং খাদেম চেয়ারম্যান, এদেরকে নিয়ে তেঁতুলিয়া এই আওয়ামী লীগটাকে সুসংগঠিত করেছিলাম বলে আজকে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগ অনেক সুসংগঠিত। এবং আমার জীবনে আমি শুধু আঘাতই পেয়েছি, কোনো মানে প্রতিদান আমি চাইও নাই, নেও নাই, শুধু আঘাত পেয়ে গেছি। 2006 সালে র্যাব আমাকে নির্যাতিত করলো। তা এইভাবে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পাকিস্তান আমলেও আঘাত পেয়েছি, কিন্তু প্রতিকার করিনি। এখন আমার শেষ জীবনে এই তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব চলাকালীন সময় আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমার জীবনে তো কিছু চাওয়া পাওয়ার নাই, আমি এবার জাতীয় পরিষদের নমিনেশন চাওয়ার জন্য আমার এটা হলো মনের কথা, অন্তরের কথা। তো আমি সেই দিক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কাছে আমার আকুল আবেদন থাকবে যে পঞ্চগড় 1 আসনে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়ে মনোনয়ন দেয়, আমার বিশ্বাস, আমার তেঁতুলিয়া পঞ্চগড় 1 আসনের মানুষের বিশ্বাস, ভোটারদের বিশ্বাস, তারা আমাকে নির্বাচিত করিয়া এই আসনটি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো, এটা আমার বিশ্বাস। তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হই 3 বার সেখানে পাইলট উচ্চ বিদ্যালয়ের সদস্য হিসাবে নির্বাচিত হইয়া স্কুলের গভর্নিং বডির সকল কাজে সহযোগিতা করেছি। সেখানে সভাপতি ছিল জব্বার সাহেব, সদস্য ছিল কাজী হৈবুর রহমান, ইউসুফ ভাই, তসলিম ভাই, ফজলুগিরি, তাদের সাথে আমি দীর্ঘ 3 টার্ম সেই তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সদস্য হিসাবে ছিলাম। ওখান থেকে কাজী শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আমি ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে 2 বার দায়িত্ব পালন করি। সেখান থেকে আমি 1976 সালে কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসাটি যখন প্রতিষ্ঠিত হয়, তখন থেকে আমি এই মাদ্রাসার অভিভাবক সদস্য প্লাস আমি বিদ্যুৎসাহী সদস্য হিসাবে বর্তমানেও সেই মাদ্রাসার বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছি। আমি বর্তমানে কালান্দিগঞ্জ হাই স্কুলের সভাপতি পদে দায়িত্বরত অবস্থায় আছি। আমি বর্তমানে
শালবান রোড দাখিলি মাদ্রাসার সভাপতি পদে অধিষ্ঠিত আছি। আমি বর্তমানে শালবান দাখিলি মাদ্রাসার সভাপতি হিসাবে অধিষ্ঠিত আছি। আমি কালান্দিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসার মসজিদের সভাপতি হিসাবে এখনও দায়িত্বরত অবস্থায় আছি। আমার জীবনে আমি শুধু আওয়ামী লীগকে দিয়েছি বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুর যে গঠনতন্ত্র দিয়ে গেছে সেই গঠনতন্ত্র বিশ্বাস করে অন্যায়ের জন্য শুধু প্রতিবাদ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি। এবং এখন আমার জীবনের শেষ জীবনের একটা আশা, সেটা হলো যে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। সেই ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার এই তৃণমূলের একজন কর্মী হিসাবে এবং ত্যাগী একজন কর্মী হিসাবে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এইটাই আবেদন বা এটাই চাওয়া যে যদি একবার আমাকে আওয়ামী লীগের এমপি পদে মনোনয়ন দেন, তাহলে আমি পঞ্চগড় 1 আসনে অবশ্যই ইনশাআল্লাহ নির্বাচিত হইয়া সেই আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উপহার দিতে পারব।